This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। লক্ষ্য ছিল লক্ষ কেষ্ট তৈরি করার। লক্ষ কেষ্ট তৈরি হয়েছে কিনা জানা যায়নি, কিন্তু উদয় হয়েছে শাহজাহানের। শাহজাহানের উদয় হয়েছিল গত 5ই জানুয়ারি। অস্তমিত থাকা হাজারো অভিযোগের বুদবুদগুলো ভেসে উঠেছিল রাজনীতির ঘোলা জলে। কিন্তু শাহজাহান কি একজনই? শাহজাহান কি ব্যতিক্রম? কেষ্ট তৈরির কারখানায় শাহজাহান তৈরি হয়ে যায়নি তো? প্রশ্নটা কিন্তু তুলে আসছেন বিরোধীরা। পুরো বাংলা জুড়ে সন্দেশখালী মডেল এরা করতে চাইছে। ওটা রাজ্যের পকেটে পকেটে সন্দেশখালী আর শাহজাহান শিবু উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। এখানে আরেকটা শাহজাহান আছে, ওর নাম পরিমল ধর। ধরাধরি হয়েছে, হবেও, কিন্তু ধরা পড়লেই কেন ধুমধুমার? ঘটনা ঘটলেই কেন আলোড়ন? ধরা পড়ার আগে কেন ধরা ছোঁয়ার বাইরে? দখলদারি হোক বা দাদাগিরি, লাইসেন্সটা কে দেয়? সন্দেশখালী পর্বে শাহজাহানের কথা শোনা গিয়েছিল। এলাকায় জমি দখলের এক ছত্রদাপটের কথা জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ির দেবাশিস প্রামাণিক ধরা পড়ায়। চোপড়ায় জেসিবিরও কায়দাটা একই, আইন হাতে নেওয়ার বেপরোয়া লাইসেন্স ছিল বোধহয়। কামারহাটির জয়ন্ত বা জায়ান্ট মুখ বদলালেও চরিত্রগুলো কেন বদলায় না? এই ব্রিটানিয়া কোম্পানি তাদের যে তারাতলার কারখানাটা বন্ধ করলো না, কারণটা জানেন তো? ওখানটায় আপগ্রেডেশনের দরকার ছিল। পুরনো কারখানা তো, নতুন করে আরও আয়ে বহরে বাড়িয়ে নতুন নতুন আধুনিকতম জিনিসপত্র দিয়ে, মোদ্দা কথা আধুনিকীকরণের দরকার ছিল। কেন দরকার? যাতে আরও ভালো কোয়ালিটির জিনিসপত্র তৈরি হয়। শুনছিলাম না, কোথাও গিয়ে কেষ্ট তৈরি করতে গিয়ে শাহজাহান তৈরি হয়ে গেছে কিনা। আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছিল। তিনিও একজন তৃণমূল কংগ্রেস নেতা বললে শুধু ভুল হবে। বাংলার যে কজন বিখ্যাত রাজনীতিক রয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন অজিত পাঁজা। অজিত পাঁজা একবার বলেছিলেন, জানেন তো, শিব তৈরি করতে গেছিলাম, তৈরি করতে গিয়ে বাঁদর তৈরি হয়ে গেছে। এবার হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল। কিন্তু যেটা তার থেকেও বেশি বড় প্রশ্ন, ওই যে জন্য ব্রিটানিয়া কোম্পানির কথাটা বললাম, আপগ্রেডেশন তো করা হয় ভালো কোয়ালিটির জিনিসপত্র তৈরি করার জন্য। এই যে কেষ্ট তৈরি করতে গিয়ে যদি ওই সত্যি শাহজাহান তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা আপগ্রেডেশনের ফল নাকি যান্ত্রিক গোলযোগের ফসল? এটা জানতে খুব ইচ্ছে করছে। হয়তো পুরনো কারখানায় অনেক সময় যান্ত্রিক গোলযোগ হয় না, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়, কোনটা জানি না। তবে নতুন লট দেখতে পাচ্ছি আমরা। ওই শুনলেন ওই সন্দেশখালীর কথা, সুন্দরবন অঞ্চলের কথা। ওখানকার মানুষজন জানেন তো, মাঝে যদি সামান্যতম ছিদ্রও থাকে তাহলে কি হয় সেটা সুন্দরবনের মানুষ জানেন। প্রথমে একটু একটু করে জল ঢোকে, তারপর ক্রমশ ওই ছিদ্রটা বড় হয়ে যায় আর হু হু করে জল ঢুকতে থাকে। তারপর তো একটা সময় বানভাসি, গ্রামের পর গ্রাম। সন্দেশখালীর মানুষ অনেক দিন ধরেই জানেন যে বাঁধ ভাঙলে কি সর্বনাশটাই না হয়। আজ সারা বাংলার মানুষ বুঝছেন এই বাঁধের গুরুত্ব কতটা। ওই বাঁধই তো চুরি, জোচ্চুরি, দুর্নীতি, গুন্ডামি, দাদাগিরি এই সমস্ত কিছু আটকে রাখার কথা আর কি। এবার সেই বাঁধেই কি তাহলে লিক করেছে? আর সেই লিক করা ফাটল দিয়ে একের পর এক শাহজাহান বেরিয়ে আসছে, হু করে বাড়ছে সেই সংখ্যাটা। এই বাঁধটা কিন্তু রাজ্যের শাসক দলের বাঁধ। এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর বিরোধী নেতারা বলেছিলেন যে এরকম শাহজাহান নাকি জেলায় জেলায় আরও অনেক আছে। তৃণমূল নেতারা তখন সম্ভবত ঘরের ছেলেদের প্রশংসা করতে চান, জানেন তো। কিন্তু এখন যত দিন যাচ্ছে কাউকে বলতে হচ্ছে না, নিজের যোগ্যতায়, নিজের ক্যারিশমায় হাজার হাজার শেখ শাহজাহান সারা বাংলার মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে। এই হাজারটা শুনে আপনাদের মনে হচ্ছে না সেই বলেছিলেন সোনার কেল্লায় হাজার হাজার ডক্টর হাজরা? এটা সেই রকম, চারপাশে হাজার হাজার শাহজাহান।
মুখগুলো বদলে যাচ্ছে হয়তো, কিন্তু ক্যারেক্টারটা বদলাচ্ছে না। প্রত্যেকের এক রকম চরিত্র। কোথায় উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি, আর কোথায় চোপড়া, আর কোথায় দক্ষিণবঙ্গের আড়িয়াদহ। মাঝে মধ্যে আমরা বিভিন্ন পয়েন্টগুলো জুড়ে বিভিন্ন জ্যামিতিক আকার দেওয়ার চেষ্টা করি, তো ত্রিভুজ, চতুর্ভুজ। এখানে কোনো আকার ঠাকার দেওয়ার দরকার নেই। পয়েন্টগুলো জুড়লে আলটিমেটলি হয়তো পশ্চিমবঙ্গের ম্যাপটাই তৈরি হয়ে যাবে। এই সব জায়গায় তৃণমূলের একাংশের মধ্যে ওই শাহজাহান সিনড্রোম ধরা পড়ছে। এরা আজ পুরো বাংলাটায় আজকে শাহজাহানদের রাজত্ব চলছে, পুরো মোগল সাম্রাজ্য চলছে। নিশ্চিন্ত থাকুন, সব শাহজাহান, পুরোটা মোগল সাম্রাজ্য। যেভাবে বুঝছেন সে সেভাবেই ঠিক বুঝছেন। কি বললাম? মোগল সাম্রাজ্য চলছে পুরো পশ্চিমবঙ্গে। দেখুন, সন্দেশখালী তবু বাংলার একটা প্রান্তে, বলতে পারেন ডাবগ্রাম ফুলবাড়ি সেটাও তো সেই অর্থে একটা প্রান্তিক এলাকা। ওই উত্তর দিনাজপুরের চোপড়া বাংলার সেই অঞ্চলের মধ্যে পড়ে যেটাকে ওই চিকেন স্নেক বলে না, সেরকম মুরগির গলা। এক পাশে বিহার আর এক পাশে বাংলাদেশ সীমান্ত, মাঝখানে সরু একফালি একটা জেলা, ওই উত্তর দিনাজপুর। কলকাতা থেকে বহু দূরের সন্দেশখালী, চোপড়া বা ডাবগ্রাম ফুলবাড়িতে কোথাও কোনো নেতা যদি জুলুম করেন তাহলে তো অজুহাত দেওয়া যায়, চোখে পড়েনি। কিন্তু যখন কলকাতার একদম ঘরের কাছে, সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সেখানেও যদি তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে ওই শাহজাহানের মতো জোর জুলুমার অত্যাচারের অভিযোগ ওঠে, তাহলে কিন্তু মনে হতেই পারে সন্দেশখালী পুরোপুরি কলকাতায় চলে এসছে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম না, মনে আছে? ওই যখন বিভিন্ন ওয়ার্ডে জমি দখলের গল্প শুনছিলাম, তখন মনে হচ্ছিল সন্দেশখালীর একটা পার্ট, সন্দেশখালীর ক্যারেক্টারের একটা পার্ট কলকাতায় এসছে। হ্যাঁ, এখন তো দেখছি পুরোটাই প্রায় চলে এসছে। সন্দেশখালীর মানুষের মতো অভিজ্ঞতা থেকে এমনিতে আমরা সচরাচর, মানে রাজ্যের রাজধানীর বাসিন্দারা বঞ্চিত যাতে নিজেদের মনে না করি, সেটাও মনে হচ্ছে ব্যবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে না? বামরা কোথায় আছে জানি না, তারা কবে তাদের ওই স্বপ্নের সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পারবে সেটাও জানি না। সাম্প্রতিককালে তো মানে খুব নিকট ভবিষ্যতে যে তারা দূরবীন দিয়েও ব্যাপারটা দেখতে পাচ্ছেন না, এটাও হয়তো ঘটনা। কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে, জানেন তো, তারা থাকুন না থাকুক, সারা রাজ্যে একটা অদ্ভুত সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আড়িয়াদহের তৃণমূল নেতা জয়ন্ত সিং এই ঘরের কাছে আমাদের কলকাতাতে এক ছাত্র আর তার মাকে বেধড়ক মারধর করেছে। কি মারধর, মানে সিসি ক্যামেরার ফুটেজটা ভাইরাল হয়েছে, দেখে না নিজেদের কিরকম একটা অস্বস্তি লাগছিল ভেতরে ভেতরে। এবার ভাবতেই পারেন যে কেন একটা ছাত্র তার মাকে এরকম রাস্তায় ফেলে পেটানো হবে, কেন এরকম নির্দয় একটা আচরণ করবে ওই জয়ন্ত সিং তার দলবল। এই আক্রান্ত যুবক সায়নদীপ বলছেন যে তার আর তার এক বন্ধুর সঙ্গে নাকি স্থানীয় একটা ক্লাবের সদস্যদের ঝামেলা হয়েছিল। এটা তো হয়ে থাকে পাড়ায় পাড়ায়, লোকের সঙ্গে লোকের, সব ঝামেলাগুলো যে কাঙ্ক্ষিত তা না, কিন্তু এরকম তো টুকটাক হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই ঝামেলাগুলো অন্য মাত্রা পেয়ে যায় যখন এই জয়ন্ত সিংয়ের মতো লোকেরা তার মধ্যে ঢুকে পড়ে। ওই গায়ে মানে না আপনি মোড়ল বলে কিছু লোক আছে না, এই জয়ন্তও নাকি এলাকায় সেই রকমই মাতব্বরি করেই সে অভ্যস্ত, এটাই তার দিন চলে। এবার জয়ন্ত আর তার দলবল প্রথমে সায়নদীপ আর তার বন্ধুকে ধরে মারধর শুরু করে। ছেলে মার খাচ্ছে, এটা তো কোনো মা দেখতে পারেন না। ফলে যে মুহূর্তে খবর পেয়েছিলেন, সায়নদীপের মা ছুটে এসেছিলেন, এবং এক্ষেত্রে যে কোনো মা যা করতেন সায়নদীপের মাও কিন্তু তাই করেছিলেন। ছেলেকে মারছে তাই তিনি হাত জোর করে তাদের হাতে পায়ে ধরে থামানোর চেষ্টা করেছিলেন। ভেবেছিলেন এরকম কাকুতি মিনতি মায়ের এই আকুল কান্নায় হয়তো ছেড়ে দেবে ছেলেকে, ভুল ভেবেছিলেন। জয়ন্ত আর তার সঙ্গীরা সায়নদীপের মাকেও ছাড়েনি, তাকেও ফেলে পিটিয়েছে। আমরা না ইদানিংকালে অবশ্য এই পরপর দেখছি তো ছবিগুলো, আমার ধারণা আর কিছুদিনের মধ্যে হয়তো আপনাদের এটা চোখটা সয়ে যাবে, ব্যাপারটা আর চোখের পীড়া হবে না, ভেতরে ভেতরে অস্বস্তি হবে না। একজন মহিলাকে রাস্তায় ফেলে মারধর, এটা আমরা আস্তে আস্তে হয়তো স্বাভাবিক বলেই মেনে নেব। ওই চোপড়ায় দেখেছি, তারপর দেখলাম এখানে এই আমাদের বাড়ির পাশে, এই কলকাতার পাশে, সব জায়গাতে যদি একই ঘটনা ঘটে, দেখুন কারণ যাই হোক, আড়িয়াদহের এই ঘটনাটা আপনাকে কিন্তু এই চোপড়ার কথা মনে করিয়ে দিতে বাধ্য, আর মনে মনে আতঙ্কিত হতে বাধ্য করবে। এটা তো যে কোনো দিন ঘরের পাশ থেকে ঘরের
মধ্যে চলে আসতে পারে। একদিকে উত্তর দিনাজপুরের চোপড়া আর একদিকে কামারহাটির আড়িয়াদহ। চোপড়ার আড়িয়াদহের দূরত্বটা নেই করে প্রায় 526 কিলোমিটার। ক্লোজ প্রক্সিমিটি না থাকলেও ক্লোজ পলিটিক্সটা এড়ানো যাচ্ছে কি? চোপড়ায় সালিসির নামে যুগলকে পিটিয়েছিল জেসিবি। আড়িয়াদহে মাতব্বরীর নামে এক ছাত্র আর তার মাকে পেটালো জয়ন্ত, তার ডাকনাম জায়ান। আড়িয়াদহ কামারহাটি এলাকার ডন বস বলে পরিচিত এই জয়ন্ত। আড়িয়াদহ কামারহাটি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। মদন মিত্রের হাত ধরে তৃণমূলে প্রবেশ, পরে মদন মিত্রের সঙ্গে দূরত্ব, সাট্টা, জুয়া, তোলাবাজি, মধুচক্র চালানোর অভিযোগ। বছর দেড়েক আগে বোমাবাজির ঘটনায় জেলও খাটে জয়ন্ত সিং। ইমারতি দ্রব্যের সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। বেশি বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেখান থেকে কোন জায়ান্টকে ডেকে নিয়েছে, তালতলার কোন লিডার আছে, সে তার আরো চাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে এসে দাদাকে মেরেছে, ইট পাটকেল দিয়ে মেরে, এমনকি মা তার সন্তানকে যখন বাঁচাতে গেছে তাকে পর্যন্ত ছাড়িনি। আদার্স মহিলারা যখন এসে বাঁচাতে গেছে তাদের বলেছে মার্ডার করে দেব। রমরমা থেকেই কারনামা তৈরি হয়ে যায়। কারনামা না থাকলে রাজনীতিতেও যে দাম বাড়ে না, তাই যার যত দম তার তত দাম। এই অঙ্কেই সালিশি হোক বা মাতব্বরী, চরিত্রগুলো কি হুবহু মিলে যাচ্ছে? ছেলেকে মার খেতে দেখে ছুটে গিয়েছিলেন মা, ভুল করেছিলেন। জায়ান্টকে কি এসবে বাধা দেওয়া যায়? মাকেও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে আড়িয়াদহের জায়ান্ট। কি স্বার্থ আছে, কি দিয়েছে, কি সেটিং হয়েছে পুলিশের সঙ্গে? মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড, এদের কথা সবাই শুনে চলবে, পুরো পাড়া ওরা চালাবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা বসে আছি, পুলিশের মতন ওরা এলো, সেখানে কেন বসে আছি এরকম একটা ব্যাপার, ধরে মারতো। চোপড়া জেসিবি আর আড়িয়াদহের জায়ান্ট দুজনের অর্থটাও এক, দুজনেই শক্তিশালী, হেভিওয়েট। শুধু অর্থ নয়, অনর্থের মূলে পরিচয়টাও এক, দুজনেই শাসক দলের ঘনিষ্ঠ। দুজনের বিরুদ্ধে কাকতালীয়ভাবে শাসক নেতাদের একনিষ্ঠ হওয়ার অভিযোগ। এই সবটাই কাকতালীয় কি? চোপড়া এক মহিলার তার সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করেছিল তাজমুল, আর আড়িয়াদহে এক ছাত্র আর তাকে মাকে পেটালোকে জয়ন্ত। তাজমুলকে জেসিবি নামে যারা ডাকেন ওই চোপড়ার মানুষ, জয়ন্তকে আড়িয়াদহের মানুষ কী নামে চেনেন শুনলেন তো? জায়েন্ট বলে। মনে হচ্ছে না আমাদের চারপাশে এরকম সেলফিশ জায়েন্টে ভরে গেছে, যারা ওই ঘাস ফুলের সাজানো বাগানে দৈত্যের মতো দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, একটাই তো বক্তব্য, কোকুলে তো এমনি এই সমস্ত জেসিবি বা জায়েন্টদের ঝাড় বৃদ্ধি হয়নি, তাদের নিয়মিত জল দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। যেভাবে শেখ শাহজাহানকে প্রশ্রয় দিয়ে তৃণমূল উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য বানিয়েছিল, দুর্দণ্ড প্রতাপ নেতা বানিয়ে দিয়েছিল, যেভাবে ওই ডাবগ্রাম ফুলবাড়ির ঠিকাদার দেবাশিস প্রামাণিককেও তৃণমূল জেলা পরিষদের সদস্য করেছিল, ঠিক তেমনভাবে এই জয়ন্তকেও তো কোনো না কোনোভাবে ছায়া দেওয়া হয়েছে, তাই না? এমনি দেখে মনে হচ্ছে, জানেন তো, আমরা দেখাচ্ছি তো, এদের সব ক্রেডেন্সিয়াল বেড়ে যাচ্ছে, বায়োডাটায় সব বড় এই সব ক্লিপিংস সব জমা হচ্ছে আর কি। আরও দাপট নিয়ে এরপরে হয়তো দেখা যাবে আরও বড় কোনো দায়িত্ব পেয়ে গেল। মুশকিল হচ্ছে, দায়িত্ব এরা পেতে পারে, কিন্তু আলটিমেটলি না, এরা ওই কোথাও গিয়ে ফ্র্যাঙ্কেস্টাইনই তৈরি হয়। যিনি তৈরি করেছেন তাকেই বিপদে ফেলে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল শাহ কী বলেছেন জানেন? বলেছেন কোনো না কোনো গাছের ছায়ায় নাকি রয়েছে এই জয়ন্ত সিং, তবে সেই গাছটা বট গাছ নাকি খেজুর গাছ সেটা গোপাল শাহ বলতে পারছেন না। আড়িয়াদহের মানুষকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবেন। তারা আড়ালে ডাবডালে বলছেনও জয়ন্ত নাকি তৃণমূলে এসেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাত ধরে এসছিলেন, কিন্তু তারপরই সেই হাত ছেড়ে দেন। নিশ্চয়ই অন্য কোনো গুরু পেয়ে গেছিলেন, অন্য বড় কোনো গাছের ছায়া পেয়ে গেছিলেন, তারপরে সিন্ডিকেটের ব্যবসা শুরু, প্রমোটারি শুরু। কিন্তু আজ জয়ন্তর সঙ্গে মদন মিত্রের একটা ছবিও ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে জয়ন্তর কানে কানে কিছু বলছেন কামারহাটির বিধায়ক, হয়তো সেই পুরনো সেই দিনের কথা, কিন্তু তাও মনে হচ্ছে মদন মিত্র কি ভুলে গেছিলেন দেওয়ালেরও কান আছে। আর তার আর জয়ন্তর এই আলাপচারিতা ঠিক একইভাবে এরকম একদিন পাবলিক হয়ে যাবে। তবে জানেন তো, এরা না
বেশ উঁচু দরের নিজেদের তো নিয়ে চলে গেছেন, ওই যেভাবে বললাম যার হাত ধরে ঢুকেছিলেন তাকে ভুলে গেছেন, তারপর যাকে ধরেছেন যে ছায়ায় আছেন আর একটু বড় ছায়া পেলে হয়তো তাকে ছেড়ে দেবেন। এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হন, এটা বুঝতে পারছি, আর শৌখিনও হন। এই জায়ান্ট তো তাই, কোনো রাগঢাক নেই, যা করেছেন একেবারে ছবিতে তুলে বুক বাজিয়ে করেছেন। বেশ একটা ব্যাপার আছে, ম্যানলি ব্যাপার আছে, আমি যা দেখছিলাম সুন্দর নিজের প্রোফাইল তৈরি করেছেন একটা। ওই যারা সিনেমা টিনেমায় যোগ দিতে যান না, তারা নিজেদের একটা ছবি দিয়ে পোর্টফোলিও বানান, এর পোর্টফোলিওটাও বেশ জবরদস্ত, দারুণ দারুণ ছবি সব আছে। আরেকটা ছবিও আমাদের সামনে এসছে, যে ছবিতে দেখা যাচ্ছে চারপাশে বন্দুক, পিস্তল, বুলেট সব পড়ে আছে, আর তার মাঝখানে বসে আছে কে? জয়ন্ত, দ্য জায়ান্ট, দ্য বস। বেশ বেশ চারপাশটা না, বেশ চারপাশে একটা দাপুটে ব্যাপার লাগছে। কে বলে আমরা নরম সরম এলাকায় রয়েছি, চারপাশটা কত আমাদের শক্তিশালী সব লোকজন আমাদের ঘিরে রয়েছে বলুন তো। নিজেদের বলছো সেফ ফিল করার কথা। এই চোপড়ার জেসিবি গ্যাং, তারা বন্দুক হাতে এলাকা দাপাতো। আমরা ওই তালিবান নেতাদের এরকম ছবি দেখে অভ্যস্ত, রাইফেল টাইফেল নিয়ে সব বসে আছে, আর সেইখান থেকে শুরু করে আজকে জয়ন্তকে দেখছি সেও এরকম সব নিয়ে বসে আছে। কোথাও যেন এক সূত্রে সব বাঁধা, দেখবেন একটা তাদের সবার মধ্যে মনে হয় যে অদ্ভুত একটা সূক্ষ্ম আত্মীয়তা রয়েছে। মহোদর মিত্র আজ TV9-কে বলেছেন যে এলাকার কিছু কাউন্সিলরের প্রশ্রয় নাকি জয়ন্তদের বাড়ন্ত। আচ্ছা, এটা কার কথা মাথায় রেখে বললেন বলুন তো মদন মিত্র? মানে কামারহাটি চেয়ারম্যানের কথাটা মাথায় রেখে কি মদন মিত্রের কথাটা বিশ্লেষণ করব? তাহলে তো বলতে হবে যে কাউন্সিলররা খেজুর গাছ, বট গাছ তার মানে অন্য কেউ। যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে, আমি ওই এলাকার MLA, ওখানকার 75% লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে। যখন কেউ ছবি তুলছে তাহলে আমি তো তার ব্যাক হিস্ট্রি পুরো ফর্ম ফিল আপ করিয়ে যে কোনো কেস আছে কিনা এরমভাবে তো ছবি তোলা যায় না। কখন কোন গাছের তলায় দাঁড়াচ্ছে, যখন খুব রোদ্দুর ওঠে বড় গাছের তলায় দাঁড়ায়। কত বড় গাছ? এই যে যেমন বট গাছ, আবার যখন রৌদ্র কম হয় তখন খেজুর গাছের তলায় দাঁড়ায়, শিউলি ফুলের তলায় দাঁড়ায়। তো অথচ কার ছায়ায় যায় এটা আমার পক্ষে বলা সহজ, সেটা কোথায় কার ছায়া আছে জানি না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, সে কাউন্সিলর হোক, MLA হোক। দুঃখের বিষয়, কামারহাটির বহু কাউন্সিলরই নিজের মতো চলছে, যা ইচ্ছে যেমন তেমন চলছে। এমনকি পৌরসভার চেয়ারম্যানও ঠিক মতো সহযোগিতা পাচ্ছে বলে আমার মনে হয় না। ফলে এদের এই ঔদ্ধত্যই এই এলাকায় আরও পরিস্থিতিটা গোড়ালো করে তুলছে। এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই, চোপড়ার ঘটনা এদের তফাৎ কি হলো? আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন, তা নাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকবো। এইটা বাকি ছিল, এটাও হয়ে গেল। মদন মিত্রের মতো একজন পোড় খাওয়া প্রবীণ নেতা, যিনি চিরকাল নিজের একটা রঙিন ব্যাপার, যেটাকে অনেকে রংবাজিও বলে আর কি, সে যাই হোক, চলতি কথা আর কি, আসলে রঙিন ব্যাপারটা। তো তিনিও দলের এরকম অন্য একটা দিক, এটাকে অন্ধকার দিক ছাড়া আর কি বলবো, সেটাই তুলে ধরলেন। তিনি বাকি ছিলেন আর কি। বললেন তো কাউন্সিলররা তারা অদ্ভুতভাবে তারা সব নিজেদের ওই কোথাও গিয়ে দাপট দেখাতে গিয়ে সব দৌর্দণ্ড প্রতাপ হয়ে গেছেন। চেয়ারম্যান শুধু তাদের নাগাল পাচ্ছেন না, সহযোগিতা পাচ্ছেন না, মানে এদের জন্য দলের বদনাম হচ্ছে, এগুলো সব বুঝতে পারছেন তারা। এবার দিকে দিকে যদি বদনাম করার জন্য এত লোক তৈরি হয়ে যায়, এবার তো তারপর বলতে হবে বা ভাবতে বসতে হবে দলে আছেটা কে যার জন্য বদনাম হচ্ছে না। দেখুন, এইটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং দেখুন, খেয়াল করে মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালের যাবতীয় বক্তব্য কিন্তু এই জায়গার থেকেই ভেতরে ভেতরে তার মানে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে। নিজের হাতে যে দলটা তৈরি করেছিলেন, সেই দলটায় এমন একদল ফ্র্যাঙ্কেস্টাইনে ভর্তি হয়ে গেছে, যারা বসে বসে দলটা ওই তৃণমূল তো ওই মূলটাতেই আঘাত করে যাচ্ছে। এটা দেখে কার ভাল লাগবে বলুন?
নিজের হাতে কেউ যদি শিপ তৈরি করতে গিয়ে দেখেন বাঁদর তৈরি হয়ে গেছে, সেই অজিত পাজার কথা কারোর ভালো লাগে? আচ্ছা, দলটাকে এইভাবে বেলাইন করে দেওয়ার, বদনাম করার, দলের মূলে কুঠারাঘাত করার লাইসেন্সটাই জয়ন্তদের কারা দিচ্ছে বলুন তো? এমনিতে অবশ্য আমরা দেখছিলাম যে সাম্প্রতিককালে এই দখলদারি বলতে তো হকারদের কথা বলা হচ্ছিল, তাদের উচ্ছেদ করার পর আবার তাদের লাইসেন্স দেওয়ার কথা হচ্ছে। রাজ্য যাদের লাইসেন্স দেবে তারা ওই কোথাও গিয়ে ওই ফুটপাথের ওপর দখলদারি কায়েম করতে হবে। কিন্তু এই জয়ন্তরা এরা কি লাইসেন্স ছাড়াই দখলদারি চালিয়ে যাচ্ছে, জুলুমবাজি করছে? তা যদি বলতে হয় তাহলে বলতে হবে এরা দলের ক্ষেত্রে যা করুক, জনতার জীবনেও কিন্তু দখলদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু যে কোনো দখলদারি উচ্ছেদ করতে বলেছেন। তাহলে এই জেসিবি জায়েন্টদের মতো সিস্টেম, আমাদের সিস্টেমটার থেকে কোথাও গিয়ে কেন মানে খুলে ফেলা যাচ্ছে না? এটা তো একটা সিস্টেম, এটা একটা কীরকম সিস্টেম, ওই ধ্বংসাত্মক সিস্টেম আর কি। নামগুলো দেখুন না, জেসিবি, জায়েন্ট, তারপরে তাদের সাঙ্গপাঙ্গদের যাদের যাদের নাম শুনতে পাচ্ছি, এই সবই তো মনে হচ্ছে এরপর হয়তো পেলোডার শুনবো, বুলডোজার শুনবো, এগুলো নাকি সব আছে টাছে আর কি। এই আমরা পুরো একটা ওই ব্যাক টু দ্য ফিউচারের মতো জায়গায় চলে যাচ্ছি। কোথাও গিয়ে আমাদের একটা অন্য জগৎ, সেই জগৎটায় আমাদের কারোর কোনো নিস্তার নেই। হয়তো দেখবো এরপরে এমন ওই বিভিন্ন ওই কল্পবিজ্ঞানের গল্পগুলো না, এমন একটা সময়ে আমরা চলে যাব যখন চারপাশে অসংখ্য ওই টার্মিনেটরের মতো অসংখ্য যন্ত্র ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে কিছু মানুষ, গুটি কয়ে মানুষ দৌড়ে বেড়াচ্ছে প্রাণটা বাঁচিয়ে গ্রহটাকে আবার একটু মানবিক করার চেষ্টায়। আমাদেরও সেই অবস্থা, জানেন তো, চারপাশে এই জেসিবি, জায়েন্ট, তারপর ওই বুলডোজার, এগুলো সব ঘুরে ঠুরে বেড়াচ্ছে আর কি। আমাদের সিস্টেম থেকে এদের কেন উপড়ে ফেলা যাচ্ছে না, এই প্রশ্নটা বারবার খালি আমাদের মনের মধ্যে আসছে। আমার ধারণা মুখ্যমন্ত্রীর মনেও আসছে, তাই জন্যই তিনি বারবার এদের উপড়ে ফেলার কথা বলছেন। আমাদেরও মনে হচ্ছে বারবার, জানেন তো, কেন এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের এই বাংলায় বর্বরতার জন্য আফগানিস্তানের তুলনা চলে আসছে। কোভিডের মতো ছোঁয়াচে রোগ আটকাতে সোশ্যাল ডিস্টেন্সিং বড় ভূমিকা নিয়েছিল। কেন রাজনৈতিক দলগুলো এদের সাথে দূরত্ব তৈরি করতে পারছে না? ডাবগ্রাম ফুলবাড়িতে যা হলো সেটাও তো এই ঘটনারই একটা এক্সটেনশন। জলপাইগুড়ির ডাবগ্রামে সেখানে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের জটিলতাতেও নাকি এলাকার দুই দাপুটে তৃণমূল নেত্রী নাক গলিয়েছেন বলে অভিযোগ। ডাবগ্রামের ওই বাকরভিটায় স্বামী স্ত্রীর গোলমাল মেটাতে সালিশি সভা ডেকেছিলেন ওই পঞ্চায়েত সদস্য মালতী রায় আর স্বপ্না অধিকারী। মানে একজন নিজের অধিকার ফলিয়েছেন আর একজন রায় দিয়েছেন, এরকম ওই ব্যাপারটা দাঁড়ায় আর কি। সেই সালিশি সভায় মহিলা আর তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। কার রায় জানি না, কিন্তু মারধর করাটার অভিযোগটা নাকি বাস্তব। আর তারপর কি হয়েছে জানেন? তারপর একটা এই এতক্ষণ পর্যন্ত যা যা আপনারা দেখেছেন সেগুলোরই আরেকটা দিক, এইটা বাকি ছিল, এটাও হয়ে গেল। আত্মহত্যা করেছেন ওই মহিলা। তার পরিবার বলছে যে সালিশি সভায় 1 গ্রাম লোকের সামনে যে অপমান করা হয় সেটা সহ্য করতে পারেননি তিনি, আত্মঘাতী হয়ে গেছেন, বিষ খেয়েছেন বাড়ি ফিরে। এবার প্রশ্নটা হচ্ছে, শাসন ক্ষমতায় থাকলেই কি যে কারো হেসেলে ঢুকে পড়া যায়? স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কেও নাক গলানো যায় আর সালিশি ডেকে অত্যাচার করা যায়? রাজনীতি করলে কি খাপ পঞ্চায়েত বসানোর লাইসেন্সও পাওয়া যায়? দেখুন, একটা সময় পর্যন্ত ভারতের বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম নীতি পুলিশি হচ্ছে, এখানকার প্রগতিশীল আমরা ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম। কী হচ্ছে, হয় নাকি? একটা মানুষ কি করবে, কে কাকে ভালোবাসবে, কে কার সঙ্গে কি সম্পর্কে জড়াবে, এই সব কিছু নিয়ে কোথায় কে রাস্তার ধারে বসে থাকবে, এসব নিয়ে লোকজন মাথা গলাতে পারে নাকি? এটা ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত তো আর ব্যক্তিগত রইল না, এ রাজ্যে কোনো কিছুই মনে হচ্ছে ব্যক্তিগত নেই, সবই সরকারি, সবই রাজনৈতিক। বিরোধীরা বলছেন এরাই নাকি তৃণমূলের সেই গোপন সম্পদ, হিডেন জেম, যাদের জোরে বাংলার রাজনীতিতে তৃণমূল অধিকার কায়েম করেছে। দেখুন, আমরা কি জানতাম? আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই যে সামাজিক প্রকল্প, যার জোরে এই মহিলা ভোট
একদম নিশ্চিত হয়ে গেছে তৃণমূলের জন্য। এই দুয়ের যোগ ফলেই তো যে ভোটে জিতছে তৃণমূল। বিরোধীরা কি দাবি করছেন জানেন? এতেও নাকি হয় না, ভোটে জিততে নাকি জয়ন্তদের গায়ের জোরও তৃণমূলের প্রয়োজন হয় এই বুলডোজার, জেসিবি, এরকম সব কিছু। মাতব্বর সংসদের অভিধান বলছে মাতব্বর মানে প্রধান, মুরব্বী, সর্দার, হোমরা চোমরা, মোড়ল। এই মোড়ল আর মাতব্বরদের দাপাদাপি কি বেড়ে চলেছে বাংলায়? পুলিশ প্রশাসন কি করছে? দেশের আইন না মেনে সালিশি সভা, ইনসাফ সভা বসানো হচ্ছে। 21শে আইন চলছে নাকি বাংলায়? সাম্প্রতিক ঘটনাটি উত্তরবঙ্গের ফুলবাড়ির বকরা ভিটায়। পরিবার সূত্রে খবর, 8 দিন ধরে নিখোঁজ ছিলেন এক মহিলা। থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। এরপর স্ত্রীর ফোন পেয়ে তাকে ফিরিয়ে আনেন। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘর ছেড়েছিলেন ওই মহিলা। ঘটনা জানাজানি হতেই সালিশি ডাকেন এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল নেত্রী মালতী রায় ও স্বপ্না অধিকারী। মহিলা ও তার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, অপমানে বিষকে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। কিসের পঞ্চায়েত? আমরাই সব কিছু, এখানকার যা করব আমরাই করব। এখান থেকে এখানে নিয়ে এসে পুরো মারধর করছে। এই যে 2 টুম্পা আর হচ্ছে স্বপ্না বেশিরভাগ মারছে। আর ওর বর হচ্ছে বোঝেন, আমাদের ঘরে তালা মারতে বলতেছে, আমার ছেলেটাকে আসতে দিচ্ছে না। আমার বোন তো দল করে। হ্যাঁ, দল তো করে। কি দল করে? এই টিএমসি পার্টির। চুলিমুটি ধরিয়ে জলের মধ্যে মারছে, গায়ে মারছে, জুতে দিয়ে মারছে। মহিলার স্বামীর অভিযোগ, পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। জুতার মালা দিয়ে ঘুরাও এরকম বলছে। যে শিক্ষা হয় না, 2টা বড় বড় ছেলে। পঞ্চায়েত ওখানে ছিল, তাও আসে নাই। পঞ্চায়েত সদস্য মালতী রায়ের প্রতিক্রিয়া মেলেনি, তবে তার স্বামী রাজব সাফাই। ঠিক যেভাবে নির্যাতিতা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, ঠিক সেইভাবে মালতী রায়ের স্বামীও ওই মহিলার চরিত্রের দিকেই আঙুল তুলছেন। বাড়ির আশেপাশে যে মহিলারা যে 2 থাপড় টাপড় দিচ্ছে সেটা দিতেই পারে। পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। কোন ছেলেকে নিয়ে পালাই গেছিলো, আবার বাড়িতে এসে লুকাইছিল, খাটের তলায় লুকাইছিল, সবাই মহিলাগুলো আবার ঘর থেকে বাইরে করছে। এই বলে সবার পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবে না। আইনের শাসন কোথায় প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রতিটা জায়গাতে যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে দেখা যাচ্ছে সে তৃণমূলের সাথে জড়িত, ইদার ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। মুখ্যমন্ত্রীর যদি আশকারা না থাকে, আজ যদি মমতা ব্যানার্জি যোগীজির মতো হতেন, তাহলে আজকে এই দিনটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হতো না।